বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে ভালো রেখেছো। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম সত্যি ঘটনা অবলম্বনে কিছুটা কল্পনার আশ্রয়কে গ্রহণ করে সুকান্ত দাশের কলমে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প, যার নাম গ্রামের শেষ বাড়িটা। আজকের গল্প পাঠে মিমো। গল্পটি যেহেতু সত্যি ঘটনাকে অবলম্বন করে তৈরি করা, সেহেতু আমরা স্থান, কাল, পাত্র সবকটাই পরিবর্তন করেছি। তোমাদের কাছে গল্পটা যাতে আরও রোমাঞ্চক হয়, সেই জন্যই এই কল্পনার আশ্রয় নিয়ে এটা করা। আশা করি সবার ভালো লাগবে। চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। পিছন থেকে কে যেন চিৎকার করে উঠল, ধর 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 বেটাকে! একবার ধরতে পারলে মেরে গায়ের সমস্ত হাড়গুলো না ভেঙে গুঁড়ো করে দেব। তার কথার উত্তরে কে যেন একবার লাঠি ঘুরিয়ে নিয়ে বলল, বেশ কিছুদিন ধরে বেটা গ্রামে চুরি করে চলেছে, আজকে হাতে নাতে ধরা পড়েছে। এই মুখটা দেখতে পেয়েছো? যদি মুখটা দেখতে পেয়ে থাকো তাহলে আজ রাতে বেঁচে গেলেও এর পরে আর বাঁচবে না। পিছন থেকে আরও কে যেন কি বলল, কিন্তু তার কথা ঠিক শোনা গেল না। প্রায় 4-5 জনের চিৎকার, চেঁচামেচি আর ছুটে আসার শব্দে সব কিছু ঢাকা পড়ে গেছে। গ্রামের মাটির রাস্তাটা বর্ষার জলে সামান্য পিছল হয়ে রয়েছে, কিন্তু তবুও সে ভেজা ভেজা রাস্তার মধ্যে দিয়ে হুড়মুড় করে ছুটে আসছে 4-5 জন। আর ঠিক তাদের সামনে রোগা লম্বাটে শরীরটা নিয়ে প্রাণ ভরে সামনের দিকে ছুটে চলেছে রতন। রতনের গোটা শরীরে জব জব করছে খাঁটি সর্ষের তেল। তার গোটা মুখে কালো কালি মাখা, খালি গা। আবরণের ধুতিটা একটা ছোট কাপড়ের মতো লজ্জা নিবারণের জন্য লুঙ্গির মতো করে পরা। রতন তার দুটো মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, বুকের ভেতরটা হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, কিন্তু থামা চলবে না। থামলেই ওই লোকগুলোর হাতের লাঠির আঘাতে তার রোগা কয়েকটা হাড় ভেঙে চুরে যাবে। রতন মনে মনে বলল, হে মা কালী, রক্ষা করো মা গো, রক্ষা করো। তোমার পায়ে ছাগল বলি দেবো মা। এই না না না, ছাগল না, ছাগল না, ছাগল অনেকটা বেশি হয়ে যাবে মা। তোমার পায়ে প্রসাদ চড়াবো মা গো। রতনের কথা মা কালী আকাশের কোনো এক প্রান্ত থেকে শুনতে পেলেন কিনা সে কথা বোঝা গেল না। তবে তার আগে পেছনে কে যেন একটা পেছল মাটিতে দড়াম করে আছাড় খেল। সঙ্গে সঙ্গে তার গায়ে বেঁধে আর একজন, এমনভাবে 3 জন মাটির ওপর হুড়মুড় করে পড়তেই কে যেন চিৎকার করে উঠল, ও মা গো, পাটা মনে হয় একবারে মচকে গেল গো বাবা। দলের অর্ধেক লোকেদের এমন যুদ্ধে বিরতি দেখে বাকিরা মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল। রতন এক মুহূর্তের জন্য পিছনে ফিরে ব্যাপারটা দেখে নিয়েছিল। আকাশে চাঁদের অল্প আলো রয়েছে, কালো মেঘ জমে আছে বটে, তবে তার ফাঁক দিয়ে চাঁদটা বোধহয় রতনের সুবিধার জন্যই আলো ছড়িয়ে দিচ্ছিল। রতন মনে মনে বলতে লাগলো, হ্যাঁ, এই সুযোগে যদি ছুটে গিয়ে ওই গ্রামের শেষের বাড়িটায় ঢুকে পড়ি, তাহলে কেউ আজ রাতে আর এই বাড়িতে ঢুকবে না। যেমন ভাবা তেমন কাজ। প্রথমেই ছুটতে ছুটতে গ্রামের বাইরের দিকে এগিয়ে গেল। ততক্ষণে একজন লোক, সেখান থেকে বাকি 2 জন চলতে শুরু করেছে আবার। রতনের পিছনে অনেকটা দূর থেকে ওরা দেখতে পেল রতন গ্রামের বাইরে ছোট ডোবাটা পেরিয়ে ওই পুরনো বাড়িটার দিকে ছুটছে। অন্য গ্রামের লোক নাকি? ওই পথে যাচ্ছে কেন? ওই দিকের কথা কি জানে না নাকি? গ্রামের লোক দিয়ে আমাদের কি? চল না, যদি ওই বাড়িতে ঢোকে তাহলে নয় আমরা চলে আসব। রতন কিন্তু ওই বাড়িতে ঢুকল। আহামরি তেমন কিছু নয়, পাশাপাশি 2টো ঘর, লম্বা একটা বারান্দা, মাটির ঘর। একসময় ঘরে পুরো চাল ছিল, এখন সে ঘর এখানে ওখানে ভেঙে পড়েছে।
দেওয়ালে ফাটল ধরেছে, মেঝেতে লম্বা লম্বা গর্তের মধ্যে শীতকালে সাপেরা ঢুকে ঘুমিয়ে পড়ে। ডোবার একপাশে বাড়িটা, আর তার পাশের বেড়া ভেঙে পড়েছে অনেক আগে। তার আশেপাশে জঙ্গলে ভরে উঠেছে, কিন্তু প্রাণের মায়া বড় মায়া। তাই রতন ছুটতে ছুটতে সেই বেড়ে ওঠা জঙ্গল ভেঙে বাড়িটার বারান্দার ওপরে যেই পা রেখেছে, এমন সময় পিছন থেকে সেই দুটো লোকের মধ্যে একজন বলে উঠল, ওরে সর্বনাশ করিস না, ওই বাড়িতে ঢুকিস না। রতন কিন্তু তাদের কথা শুনল না। তার মনে হলো নিশ্চয়ই লোকগুলো তাকে ধরার জন্য এসব কথা বলছে। রতন সত্যি সত্যি এই গ্রামের লোক নয়, সে পাশের গ্রামের লোক। তবুও সে জানে এই বাড়িতে এই গ্রামের লোকেরা কি একটা কারণে যেন ঢুকতে চায় না। রতন ছুটে গিয়ে ঘরের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ল। ঘরের দরজার পাল্লাটা ভেঙে অসহায়ভাবে ঝুলে পড়ে রয়েছে একপাশে। লোক দুটো কিন্তু এবার চমকে উঠল। জঙ্গল পেরিয়ে আলো হাতে তারাও বাড়িটার সামনে এসে দাঁড়ালো। ভেতরে কে আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এমন সর্বনাশ করিস নে, তোকে কেউ কিছু বলবো না, কেউ মারবে না, কিন্তু ওই ঘর থেকে বেরিয়ে আয়। আরে এত কথার কি আছে, আলো নিয়ে আমরাই ভেতরে ঢুকে পড়ি না। কথাটা বলে এসে একটা পা বারান্দার উপরে রাখতে যাবে, এমন সময় আরেকটি লোক হ্যাচকা টানে তাকে সরিয়ে নিয়ে বলল, আরে ভুলে যাচ্ছিস কেন, এটা হলো মদনের বাড়ি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে যে লোকটা সামনের দিকে এগিয়ে গিয়েছিল, তার মুখে একটা কালো ছায়া এসে নামল। ভালো করে বাড়িটার চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে সে বোধহয় কিছু একটা ব্যাপার বুঝতে পারল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তো আবার গ্রামে সর্বনাশ হবে। কি কুক্ষণে যে ওই ব্যাটা চোরকে তাড়া করে আমরা এদিকে নিয়ে চলে এলাম। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, সবাইকে কথাটা জানাতে হবে। রতন কিন্তু ঝানু চোর, তার বাবাও চুরি বিদ্যায় হাত বাড়িয়েছিল। আশেপাশের 5টা গ্রামের মধ্যে রতনের বাবা যতীনকে চিনত না এমন কেউ নেই। গ্রামের অনেকে বলে 2 গ্রাম দূরের জমিদারি যখন ছিল, তখন নবাবপুরে জমিদার চুরি বিদ্যার জন্য রতনের বাবা যতীনকে একবার পুরস্কার দিয়েছিল। জমিদার সভায় বসে থাকা অবস্থাতে তার গলা থেকে যতীন একটা সোনার মালা চুরি করেছিল। যদিও সে মালা আবার সে নিজেই ফেরত দিয়েছিল। জমিদারের সভায় বসে থাকা লোকেরাও কিচ্ছু বুঝতে পারেনি। কিভাবে এই কাজ যতীন করেছিল সে কথা যতীন আজ পর্যন্ত বলেনি। তবে জমিদার এবং তার সভায় থাকা সকলে এর জন্য যতীনকে বাহবা দিয়েছিল। তবে শেষের দিকে কি একটা কারণে যেন যতীন চুরি বিদ্যা ছেড়ে দিয়েছিল। এই জমিদারের পুরস্কার পাওয়া যতীনের ছেলে রতন। ওই লোকগুলো এমনভাবে ভয় দেখিয়ে তাকে ঘর থেকে বার করে, আর তারপরে ঘাড়টা চেপে ধরে তার হাড়গুলো ভাঙবে। ঠিক তখনই রতনের মনে হলো ঘরের মধ্যে যেন একটা শব্দ হচ্ছে। ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারল ঘরের মধ্যে কেউ যেন খুটখুট করে হাঁটছে। এই এই কে রে? হ্যাঁ, ঘরের ভেতরে ভূত নাকি? আমি মদন। তুই এত রাতে আমার ঘরে এসেছিস কেন? রতন একটু চমকালো। ঘরের এই অবস্থার মধ্যে ঘরে কেউ থাকতে পারে না। তাহলে কি তার মতো কেউ আবার এই রাত্রে এসে আশ্রয় নিয়েছে? আমি বিশেষ একটা কাজে এখানে এসেছিলাম, তাই পালাতে গিয়ে বাড়ি ফেরার পথে এখানে এসে পড়েছি। হঠাৎ করেই পিছনের সেই শব্দটা থেমে গেল। রতনের মনে হলো যে কথা বলছিল সে যেন একপাশে সরে গেছে। ঘরের ভেতরে অন্ধকারে কিছুই দেখা যায় না। রতনের কাছে একটা দেশলাই ছিল। কোমরের কোঠর থেকে দেশলাই বার করে তেলতেলে হাতে কোনো রকমে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সামনের দিকে তাকিয়ে যা দেখতে পেল, তাতে রতনের বুকের ভেতর হৃৎপিণ্ড থেকে যেন একবার ধড়াস করে শব্দ উঠল।
ঠিক তার থেকে মাত্র 2 হাত দূরে ঘরের মাঝামাঝি উবু হয়ে বসে আছে একজন। রতনের মতোই রোগা লম্বাটে একটা শরীর, খালি গা, পরনে একটা ধুতি। দেখলে এই ক্ষীণ আলোতে মনে হলো হাড়ের ওপর যেন কেউ চামড়া বসিয়ে দিয়েছে। তার চোখ দুটোর দিকে তাকিয়ে রতন কেঁপে উঠেছিল। মুখের সাদা সাদা লম্বা দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে এসেছে তার। কি, তার চোখের মণি কোথায়? দুটো চোখের জায়গায় কালো কুচনো দুটো গর্ত। আলো জ্বলে উঠতেই একটা দমকা হাওয়ায় সেটা নিভে গেল। প্রথম চিৎকার করতে যেতেই বুঝতে পারলো যেন কিছু একটা তার ঘাড়ের উপরে লাফিয়ে পড়েছে। খবরটা শুনেছো? একটা চোর নাকি গ্রামে ঢুকেছিল। আরে এই কয়েকদিন ধরে গ্রামে যে উৎপাত শুরু হয়েছিল, সেই চোরকে গ্রামের কয়েকজন মিলে ধরেছিল, কিন্তু সে নাকি গিয়ে ঢুকেছে গ্রামের শেষের ওই বাড়িটায়। সবাই বলে ওটা নাকি মদনের বাড়ি। শুনেছি, কিন্তু তাতে কি হয়েছে? এর আগে যতবার কেউ এই বাড়িতে ঢুকেছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, এটা তো সবাই জানে। তাহলে তুমি তো কিচ্ছুই বিশ্বাস করো না। আজ থেকে 3 বছর আগে যখন ওই বাড়িতে দূর থেকে একটা লোক এসে ঢুকে পড়েছিল, তখন মনে আছে গ্রামের ওপর কি হয়েছিল? দেখো, এইসব কিছুই নেই, আর গ্রামের লোকেরা ভয় পায় তাই ওইসব কথা বলে। আমি তো নিজের চোখে কখনো কোনো কিছু দেখিনি যখন, তাহলে এইসব কথা মানতে যাব কেন? আমার তো ভয় হয় অন্য জায়গায়। আসলে ভয় তো আমার ছেলেটাকে নিয়ে। আগেরবারও তো গ্রামের ছোট ছোট ছেলেগুলোর ওপরে নজর পড়েছিল। ছেলেটাকে একটু নজরে নজরে রাখবে, তাহলেই হবে। আমি তো বললাম ওইসব কোনো ব্যাপার নয়। এই নিয়ে শিবু আর বেশি কথা না বলে মাঠের দিকে রওনা হয়ে যায়। এখন নতুন ধানের বীজ লাগানোর সময়, এখন দেরি করা চলবে না। সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতে হয় ওকে। কিন্তু মালতীর মনের ভয়টা অমূলক নয়। গোটা গ্রামের মধ্যে কেউ কেউ জানে যে ওই মদনের বাড়িতে যখন কোনো লোক ঢুকেছে তখন গ্রামে আবার বিপদ শুরু হবে। তবে বিপদটা কি, সেটা তখনও পর্যন্ত সবাই ভালোভাবে আন্দাজ করতে পারেনি। গ্রামের ছেলেপুলের দল দুপুরের দিকে সেইখানে খেলা করে, তারপর বিকেল পেরিয়ে সন্ধে নামলে যে যার বাড়ি ফিরে যায়। রিমা গ্রামের কয়েকজন মিলে সেখানে ছিল। বিকেলের দিকে খেলা শেষ করে কয়েকজন বাড়ির পথ ধরলেও শিবুর ছেলে ভবানী আর গ্রামের আরও 2-3 জন সেখানে খেলা করছিল মাঠের এক পাশে। একটা অনেক পুরনো অশ্বত্থ গাছ রয়েছে। সেই গাছের তলায় খেলতে খেলতে ছেলেদের মধ্যে একজন বলল, শুনেছিস ওই যে গ্রামের বাইরে শেষের যে বাড়িটা আছে, সেই বাড়িতে নাকি একজন কেউ ঢুকেছিল, আমাকে মা বলল। ঢুকেছে তো ঢুকেছে, বাবা বলেছে ওসব কথা মিথ্যে। ওসব কথা বলে সবাই ভয় পাওয়াতে চায়। একদম ওসব কথায় ভয় পাবি না। আমি তো একদমই ভয় পাইনি, কিন্তু সত্যি সত্যি যদি আমাদের কিছু হয়, মাও বলেছে অন্ধকারে নামলে বাড়ির বাইরে আর থাকতে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। ভবানী বুঝতে পারে বাকি সকলেই ভয় পাচ্ছে, কিন্তু সে ভয় পায়নি। তার বাবা তাকে বারবার বলে দিয়েছে এই সমস্ত কথা একদম বিশ্বাস না করতে। লোকে মিথ্যে কথা বলে, আসলে ভূত বলে কিছু হয় না। আর ওই গ্রামের শেষের বাড়িতে ঢুকলে লোক হারিয়ে যায় বটে, কিন্তু তাতে গ্রামের কোনো ক্ষতি হয় না। অথচ ভবানীর মা তাকে বারবার সাবধান করে দিয়েছে অন্ধকার নামলেই বাড়ি ফিরে আসতে হবে। এই একটু পরেই সবাই যখন বাড়ি ফেরার পথ ধরল, তখন ভবানীকেও বাড়ি ফিরে আসতে হলো। বাকিদের বাড়ি বড় মাঠের একটু কাছাকাছি, তাই তাদের সবাইকে ছেড়ে ভবানীকে আরও বেশ খানিকটা পথ হেঁটে যেতে হলো। ততক্ষণে সন্ধে পেরিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। যারা মাঠের কাছে গিয়েছিল তারাও বাড়ি ফিরে গেছে। ভবানী একটু দেরি করেই প্রতিদিন বাড়িতে ফিরে, তবে আজ তাকে তার মা বারবার সাবধান করে দিয়েছিল। এখন মনে হলো কে যেন
পিছন থেকে হেঁটে হেঁটে আসছে। ভবানীর বয়স 12 বছর। আর কয়েকদিন পরে এসে সে বাবার সঙ্গে মাঠের কাজে নামবে, এমনটাই ঠিক হয়েছে। ভবানীর বয়স 12 বছর। আর কয়েকদিন পরে এসে সে বাবার সঙ্গে মাঠের কাজে যাবে, এমনটাই ঠিক হয়েছে। গ্রামে পাঠশালা নেই, 2 গ্রাম দূরের পাঠশালা আছে বটে, তবে এই গ্রামের লোকেরা কেউ সেখানে যায় না। এই গ্রামের সঙ্গে সম্পর্ক ভালো নয়। তাছাড়া পাঠশালায় গিয়ে বইপত্র নিয়ে সারাদিন বসে থেকেই বা কী হবে। কিন্তু পিছনে কারোর হেঁটে আসার শব্দটাতে ভবানী কেমন যেন একটু অবাক হলো। এতক্ষণ তো পথটা ফাঁকা ছিল, কেউ তার সঙ্গে আসেনি। তাহলে এখন যেতে যেতে ভবানী দেখতে পেল একটা বয়স্ক মতো লোক একটা লাঠি হাতে নিয়ে শরীরটা সামান্য নিচু করে হাঁটতে হাঁটতে এদিকেই আসছে। তার খালি গা, পরনে একটা ময়লা ধুতি। আধো অন্ধকার থাকায় এইটুকু সে ভালোভাবেই দেখতে পেয়েছিল। সে পিছনে তাকানোর পরেও লোকটা কিন্তু তার দিকে তাকালো না, কিছু বলল না, নিজের মতো হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলো। কিন্তু ভবানী বুঝতে পারল না কখন যেন একটা কালো ছায়া আস্তে আস্তে ভবানীর পিছনে অন্ধকারের মতো এসে জড়ো হয়েছে। আর শুধু তাই নয়, একটু পরে চাঁদ বেরিয়ে পড়ল। সেই চাঁদের আলোয় মাটিতে এসে পড়া ভবানীর ছায়াটা আরো বেশি কালো বলে মনে হচ্ছিল। আমার একটাও কথা কেন শুনিস না তোরা? বলেছি না, হ্যাঁ বলেছি না, অন্ধকার নাবার পরে ঘর থেকে আর বাইরে যাবি না। শুধু যতক্ষণ আলো থাকবে ততক্ষণই বাইরে থাকবি। কেন, আমি গ্রামের লোকেদের মতো ভীতু নাকি? বাবা বলেছে গ্রামের লোকেরা ভয় পায়। আমি ভীতু নই। বাবা যেমন ভীতু নয়, আমিও তেমন ভীতু নই। ভবানীর মুখে এমন একটা কথা শুনে মালতীর বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। শিবুর থেকে শিখে এমনভাবেই কথার উত্তর দেয় ছেলেটা। যদি শিবুর মতোই হয় তাহলে তো সর্বনাশ। না, শিবুর কোনো খারাপ অভ্যেস নেই, মেয়ে মানুষ কিংবা কোনো নেশা নেই। কখনো কথায় কথায় পাশের বাড়ির নিবারণের মতো তার গায়ে হাত দেয় না। কিন্তু এই অবিশ্বাস, ভয় না পাওয়া, এইটা কেমন যেন মালতীর বুকে চাবুকের মতো ঝাপটা মারে। তার গায়ে ছেলেবেলার একটা কথা মনে পড়ে গেল। চোখের নিমেষে এগিয়ে এসে ভবানীর গালে একটা থাপ্পড় কষিয়ে দেয় মালতী। প্রায় চিৎকার করে বলে ওঠে, যা বলেছি শুনবি। আমার কথা যদি অন্যথা হয় না, তাহলে দেখবি তোর বাপটাও মরবে আর তোকেও মারবে। কথাটা বলে মালতী মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ফেলল। ঠিক তখনই শিবু বারান্দা থেকে উঠে এসে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে মালতীর চড় মারার দৃশ্যটা দেখে ফেলেছিল। অন্য সময় হলে শিবু হয়তো কিছু বলতো মালতীকে, কিন্তু এখন সে কিছু বলল না। এদিকে ভবানী তার মায়ের হাতে এমনভাবে অনেকদিন মার খায়নি। হঠাৎ করে তার হাতে এমন একটা চড় খেয়ে এসে কেমন যেন অবাক হয়ে গিয়েছিল। শিবু তার একটা হাত ধরে তাকে আস্তে আস্তে নিয়ে চলল ঘরের ভিতরে। খবরটা তো শুনেছো আশা করি। এমন একটা ব্যাপার যে হবে তা তো আমি আগেই জানতাম, কিন্তু গ্রামের কোনো ছেলের ক্ষতি হয়নি তো এখনো। ক্ষতি হয়নি নিত্যানন্দ কারো, কিন্তু অনেকেই নাকি একটা বুড়োকে দেখেছে অন্ধকার নামার পর গ্রামের পথে লাঠি নিয়ে হাঁটতে। কেমন একটা গা ছমছমে ব্যাপার। ওই ওই মদন আবার ফিরে এসেছে। কিন্তু আমাদের গ্রামে তো কেউই নিখোঁজ হয়নি। তাহলে ওই চোর নিশ্চয়ই পাশের গ্রাম থেকেই এসেছিল। এই তোমরা কেন যে ওকে ওই দিকে তাড়িয়ে নিয়ে গেলে, সেটাই বুঝলাম না। আরে আমরা কি আর বুঝতে পেরেছিলাম যে ওই দিকে যাবে? আর ওই ভেতরে ঢোকার আগেও তো কত বারণ করা হয়েছিল, কোনো কথাই তো শোনেনি। দিনের বেলা আমরা সেই ঘরে ঢুকে দেখে এসেছি, না কোথাও কিচ্ছু নেই। আরে আপনি তো জানেন দিনের বেলা ওই বাড়ি ভাঙা বাড়ির মতোই। মনে অনেক আশা নিয়ে মরেছিল মদন,
আর তাই এমনভাবে বারবার ফিরে আসে। কিন্তু আমার তো ভয় হয়, গ্রামে আবার যদি কারোর একটা এমন হয়। গ্রামের ঠিক মাঝের জায়গায় একটা বুড়ো বেলগাছের তলায় বাঁধানো মাটির বেদির উপরে বসে ওরা কথা বলছিল। আরও কয়েকজন এখানে ওখানে ছড়িয়ে বসেছিল। নিত্যানন্দ খুড়ো হলো এই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। তার বয়স 100 নাকি 90 নাকি 122, সে কথা কেউ বলতে পারে না। তারপর শরীরের সমস্ত চুল এমনকি গায়ের সমস্ত লোম পর্যন্ত সাদা হয়ে গেছে। চোখে ভালো দেখতে পায় না। হাতের লাঠিটা নিয়ে ঠুক ঠুক করতে করতে এদিক ওদিকে ঘুরে বেড়ায়। কিন্তু গ্রামের লোকেরা এখনো আপদে বিপদে পড়লে তার কথাই শোনে। কিন্তু এবারে এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি বলে গ্রামের লোকেরা খানিকটা আশ্বস্ত ছিল, কিন্তু নিশ্চিন্তে ছিল না। কারণ মালতী এর মধ্যেই একদিন রাতে এসে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পায়। সেদিন রাতের বেলা ভবানী শিবুর সঙ্গে ঘুমোতে গিয়েছিল। রাগে আর নিজের ওপর লজ্জায় মালতী আর সেদিন রাতে ভবানীর সঙ্গে দেখা করেনি। ছেলেটাকে সে বড্ড ভালোবাসে। সেই ছেলেটার গায়ে এমনভাবে হাত তুলে নিজেই ঘরের বিছানার উপরে হাপুস নয়নে কেঁদেছিল। তারপর রান্নাঘরে গিয়ে দুজনের ভাত বেড়ে বেরিয়ে এসেছিল কখন যেন। ভবানীর আঘাত না লাগলেও সে মনে মনে ব্যথা পেয়েছিল খুব। মা বাবা দুজনকে সে বড্ড ভালোবাসে, তাই সেও আর নিজে থেকে এগিয়ে এসে মালতীর সঙ্গে কথা বলেনি। রাতের বেলা দুজনে ঘুমিয়ে পড়ার পর পা টিপে টিপে মালতী উঠে আসে। ভেজানো দরজাটা খুলে দিয়ে দেখে হ্যারিকেনের আলোয় বিছানার উপর শুয়ে রয়েছে ভবানী। এগিয়ে যায় তার দিকে, মাথার উপর হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে বলে, ভয় কি আর আমি সাধে পাই রে? ছোটবেলায় আমার ছোট্ট ভাইটাকে হারিয়েছি। আমি জানি ওই সব হয়, সব কিছু সত্যি। আমি নিজে ছোটবেলায় দেখেছি তো, তাই ভয় লাগে। কিন্তু আর একজন কোথায় গেল? বিছানায় শিবুর থাকার কথা, কিন্তু শিবু বিছানায় নেই। মালতী অনেকক্ষণ ঘরে অপেক্ষা করে, কিন্তু শিবুকে আসতে না দেখে সে হাঁটতে হাঁটতে দরজাটার দিকে এগোয়। আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে একটি বারান্দা রয়েছে, সেই বারান্দা ধরে নিচে নেমে যায়। বাড়ির পিছনের দিকে একটা জঙ্গল মতো রয়েছে, সেই দিকেই বোধহয় গিয়েছে। কিন্তু অনেকক্ষণ ফিরে না আসায় হ্যারিকেনটা হাতে নিয়ে নিজে বাইরের দিকে বের হতে যাবে, এমন সময় জানলার একটা খোলা পাল্লা দিয়ে পিছনের দিকে চোখ পড়তেই সে কেমন যেন থমকে যায়। বাড়ির পিছনে জঙ্গলের কাছে ওটা কে দাঁড়িয়ে আছে? জঙ্গল পেরিয়ে বাড়ির ওপাশ থেকে একটা মাটির পথ ধানের জমির দিকে চলে গেছে। দূরের দিকে সেই পথের কাছে চাঁদের অল্প আলোয় একটা লোক দাঁড়িয়ে আছে দেখা যায়। সাদা ধুতি, হাতে একটা লাঠি, আর শরীরটা সামান্য নিচু হয়ে রয়েছে। চাঁদের আলো এসে এদিকে তাকাতেই ভালো মতোই বুঝতে পারে যে লোকটা তার দিকেই তাকিয়ে হাসছে। আর শুধু তাই নয়, তার চোখের জায়গায় দুটো কালো গর্ত যেন চকচক করে উঠছে। ভয়ে আতঙ্কে মালতীর হাত থেকে হ্যারিকেনটা ছিটকে পড়ে যায়। সে চিৎকার করে ওঠে, সর্বনাশ, সর্বনাশ, ও আবার এসেছে। মালতী তখনই হুড়মুড় করে ঘরে এসে ঢোকে। শিবু মালতীকে ওভাবে চিৎকার করতে দেখে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। ততক্ষণে ভবানীর ঘুম ভেঙে গেছে। আরে কি হয়েছে? ওভাবে চিৎকার করলে কেন? ও আবার এসেছে। ওই ওই জানলার কাছে দাঁড়িয়ে ছিল সে। কে এসেছে মা? ভবানী বিছানায় উঠে বসে। তারপর সে ছুটে এসে ভবানীকে নিজের বুকের ভেতরে জড়িয়ে ধরে। ভবানী বুঝতে পারে যে মায়ের গোটা শরীর ঠক ঠক করে কাঁপছে। কি মনে করে শিবু দরজার দিকে এগিয়ে যায়। তারপর হ্যারিকেনটা হাতে নিয়ে বাড়ির পিছনে জানলার কাছ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় জঙ্গলের দিকে। কিন্তু মালতী চিৎকার করে বাধা দেয়, যেও না, যেও না বলছি, ওইখানেই আছে। কিছু নেই এখানে, তুমি ভুল দেখেছো। আমি বলছি, আরে ওটা কি পড়ে আছে?
শিবু কিছু একটা দেখে এগিয়ে যায় জঙ্গলের দিকে। মালতী চিৎকার করে ভবানীকে ঘরের মধ্যে রেখে বাইরে ছুটে আসতে চায় শিবুকে আটকাবার জন্যে। ততক্ষণে শিবু জঙ্গলের দিকে চলে গেছে। মালতী চিৎকার করতে করতে বারান্দা পেরিয়ে উঠোন দিয়ে জঙ্গলের কাছে এসে পিছন থেকে শিবুকে যেতে বারণ করতে থাকে, বলে, যেও না বলছি। ঠিক তখনই যেন মনে হয় শিবু এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। মালতীর চোখ সেদিকে পড়তেই চমকে উঠে দেখে সেই বুড়ো লোকটা হাঁটতে হাঁটতে মাটির পথ ধরে অন্যদিকে চলে যাচ্ছে। তোরা এখনো ভয় পাচ্ছিস? আরে থাক না এখানে, কিচ্ছু হবে না। অন্ধকার নামলে তোদের আমি একটা জিনিস দেখাবো। কি জিনিস? এখন দেখানো যাবে না, অন্ধকার নামলে তারপরেই দেখাবো। আর একটু থাক, সূর্য তো পশ্চিম দিকে হেলে গেছে, আর একটু পরেই তো অন্ধকার নামবে। খেলা শেষে বেশ কয়েকজন বাড়ি ফিরে গেলেও ভবানীর সঙ্গে দুজন ছেলে সেখানেই রয়ে গেল। ভবানীর চোখে মুখে একটা অদ্ভুত উত্তেজনা। ভবানী কিছু একটা দেখাবে ওদের, এই ভেবে ছেলেগুলো অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। চারপাশে অন্ধকার হয়ে আসতেই ভবানী আর ছেলে দুটো আস্তে আস্তে এগোতে লাগলো বাড়ির দিকে। আর ঠিক তখনই দেখা গেল লোকটাকে। লাঠি হাতে বুড়ো মতো লোকটা একটু কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে ওদের দিকেই। ভবানী বলল, এই দেখ, ওকেই দেখাবো বলেছিলাম, বুঝলি? কিন্তু এইটা কে? আরে ওর মাও তো বলেছিল যে অন্ধকারে নামলে পরেই একজন গ্রামের পথে পথে ঘুরে বেড়ায়। তাহলে কি এইটাই সে? ভবানী হঠাৎ করে অদ্ভুতভাবে হেসে উঠল, আর হাসিটা অন্ধকারে ফাঁকা মাঠের এই পাশে ও পাশে ছড়িয়ে পড়তে লাগলো। ভবানী হাসতে হাসতে বলল, বলেছিলাম না তোদের একটা জিনিস দেখাবো, এই দেখ। ছেলে দুটো অবাক হয়ে দেখল ভবানীর চোখ দুটো কেমন যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে। তার দুটো চোখের জায়গায় দুটো কালো গর্ত তৈরি হয়েছে। ততক্ষণে তার মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে এসেছে। ভবানী একটা অদ্ভুত হা করল। মনে হলো তার মুখের ভেতর যেন লাল টকটকে আগুনের মতো কিছু একটা রয়েছে। তখনই যে পিছন থেকে আসা সেই বুড়ো লোকটা দুটো ছেলের পিছনে এসে দাঁড়িয়েছে, সেটা ওরা লক্ষ্য করেনি। শুধুমাত্র ঘাড়ের কাছে দুটো ঠান্ডা হাত এসে পড়তেই ওদের চোখ কেমন যেন বন্ধ হয়ে এলো মুহূর্তের মধ্যেই। তারপরেই ধপধপ করে ওরা দুজন মাটির উপর ছিটকে গিয়ে পড়ল। গ্রাম থেকে দুটো ছেলে নিরুদ্দেশ হয়েছে, তোকে না বলেছি? যাই হোক না কেন, মা যখন বলেছে আর গ্রামের লোকেরা যখন এত ভয় পাচ্ছে, তাহলে অন্ধকারের পর বাইরে থাকিস না। তুমি তো আমায় বলেছো ভয় পেতে না, তাহলে? ভয় না পাওয়া আর এমন ভুল যে করা দুটো এক জিনিস নয়। সাবধানে থাকতে তো কোনো দোষ নেই। ওকে বলেছি এইসব বিশ্বাস করবি না, কিন্তু এইসব কিছুর আড়ালে কোনো খারাপ লোক কিংবা ছেলে ধরাও তো এইসব কাজ করে থাকতে পারে। ছেলে ধরা নয়, আমি জানি ওই ওই মদন বুড়োই আবার ফিরে এসেছে। মদনবাবু মরেছে আজ থেকে প্রায় 10 বছর আগে, সে ফিরে আসবে কি করে? মদন বুড়ো নিজের ছেলেকে কাছে রাখতে পারেনি, নিজের ছেলের মুখটাও দেখতে পায়নি। মরার আগে মদন বুড়ো এমন অনেক অতৃপ্তি নিয়ে মরেছিল, তাই একটা করে মানুষ ওর কাছে গেলে সে আবার ফিরে আসে এই গ্রামের বুকে। শিবু এবার একটু চমকালো। নিত্যানন্দ খুড়োকে সে ভালোভাবেই চেনে, অকারণে কথা বলার মানুষ তিনি নন। তাছাড়া নিত্যানন্দর পেটের বিদ্যে আছে। শহরে গিয়ে একসময় কিসের যেন চাকরিও করেছিল, তারপর এখানে ফিরে এসেছে। যখন বলেছে কোনো একটা ব্যাপার আছে, একবার তখন তার সঙ্গে গিয়ে দেখা দরকার।
কিছুদিন ভবানী তার মায়ের সঙ্গেই ঘুমোতে গেল। শিবু একা গেল তার ঘরে ঘুমোতে। অনেক রাতের দিকে একটা কাশির শব্দে ঘুমটা ভেঙে যায়। মাঝরাতে বিছানাতে উঠে বসার সঙ্গে সঙ্গে তার বুকটা ছ্যাঁত করে ওঠে। বিছানায় ভবানী নেই। কোথায় গেল দেখার জন্য উঠতে যেতেই বুঝতে পারল বিছানার এক পাশে টেবিলের উপর জ্বলতে থাকা হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে। ঘরের দরজা জানলা সব কিছু হাট করে খোলা, আর জানলা থেকে ভেসে আসা বৃষ্টির জল একটা অদ্ভুত শব্দ করছে ঘরের ভেতরে। আর সেই বৃষ্টির জলের মধ্যে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে। আর ঠিক ঘরের ওই মাঝখানটায় ওটা কি? মালতী দেখে মুখে কাপড় চাপা দিল। ঘরের মাঝখানে কে যেন বসে আছে। ঠিক তখনই আবার সেই কাশির শব্দটা শোনা গেল। মালতী বলে উঠল, কে রে ওখানে? ভবানী, ভবানী, তুই কোথায় গেলি? ঘরের মাঝখানে যে খুসখুস করে কাশছিল তার দিক থেকে ভেসে এলো ভবানীর গলা। কিন্তু কিন্তু এটা তো ভবানীর গলা নয়। যেন ভবানীর গলাতেই অন্য কেউ একজন কথা বলে উঠল। কোথায় ভবানী, কোথায়? আমি আমি মদন। তোর তোর ভবানী, তোর ভবানী, ওই দেখ। কথাটা বলে চাঁদের আলোয় বসে থাকা সেই মূর্তিটা নিজের হাতটা তুলে দেখালো ওপরের দিকে। শিবুর ঘরে খড়ের চাল, মোটা করে সে খড়ের চাল ঘরে দিয়েছে। সে এ বছরই ভালো করে ছেয়েছে সেটা। হঠাৎ করেই টেবিলের উপর থাকা হ্যারিকেনটা কেমন করে যেন জ্বলে উঠল। আর সেই আলোতে মালতী দেখতে পেল ঘরের খড়ের চালের সঙ্গে ঠিক টিকটিকির মতো হাত পা ছুঁড়ে দেয়ালে লেগে রয়েছে ভবানী। মালতী সেদিকে তাকাতেই ভবানীর মাথাটা আস্তে আস্তে একদম পিছনের দিকে মুড়ে গেল। আর সে সোজা তাকালো মালতীর দিকে। ভবানীর চোখের জায়গায় দুটো কালো গর্ত, মুখে অদ্ভুত একটা হাসি। সেইভাবেই ভবানী বলে উঠল, ঘুমিয়ে পড়ো মা। মা, আমি তোমায় বলেছিলাম না আমি কিছুতেই ভয় পাই না, তুমি ঘুমিয়ে পড়ো। মালতীর মুখ থেকে একটাও কথা বেরিয়ে এলো না। সে একবার চিৎকার করতে চাইল, কিন্তু চিৎকার করার আগেই যেন মনে হলো তার গলার কাছটা কেউ চেপে ধরে তার চিৎকারটা বন্ধ করে দিয়েছে। ভবানী দেখতে পেল মেঝেতে বসে থাকা সেই মূর্তিটা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সেই একটা বৃদ্ধ যাকে জানলা দিয়ে বাইরের দিকে দেখতে পেয়েছিল সে। হ্যাঁ, সেই এসে দাঁড়িয়েছে তার বিছানার একদম কাছে। মালতী দেখতে পেল মেঝেতে বসে থাকা সেই মূর্তিটা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সেই একটা বৃদ্ধ যাকে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে পেয়েছিল সে। হ্যাঁ, সেই এসে দাঁড়িয়েছে তার বিছানার একদম কাছে। তার হাতের লাঠিটা ঠক ঠক শব্দ করে আস্তে আস্তে সে এগিয়ে আসতে লাগলো মালতীর দিকে। মালতী পিছনে সরার চেষ্টা করলো, কিন্তু মনে হলো তার গোটা শরীরটা কেউ যেন বরফের মতো ঠান্ডা করে এক জায়গায় জমিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেও মালতী তার হাতটা সরাতে পারল না। তার কপাল বেয়ে ঘামের ফোঁটা যেন জলের স্রোতের মতো নেমে আসতে লাগলো। মালতী দেখতে পাচ্ছে সে বৃদ্ধের দুটো কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। সে বৃদ্ধ হাসছে আর বলছে, এবার তো সময় হয়েছে, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয় বলছি। মালতী আর পারল না। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে একবার মাথাটা উপর দিকে তুলে দেখতে পেল ওপর থেকে ততক্ষণে ভবানী ঝুলে পড়েছে। তার দুটো পা খড়ের চালায় আটকানো, আর তার দুটো হাত একদম মালতীর মুখের কাছে এসে ঝুলছে। আর তার মুখের এক পাশ বেয়ে নামছে কাঁচা রক্ত। একটা চিৎকারে মালতীর ঘুমটা ভেঙে যায়। ধরফর করে বিছানায় উঠে বসে দেখে ওই পাশেই শুয়ে রয়েছে ভবানী। ভবানীর ঘুমটা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে খড়ের চাল আর মেঝের দিকে তাকিয়ে মালতী দেখে কোথাও কিছু নেই। ঘরের দরজা জানলা সব কিছুই বন্ধ। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম।
ভবানীর মাথার ওপর একটা হাত বুলিয়ে দিয়ে মালতী আবার বিছানায় শুয়ে পড়ে। ভয়ে তার গোটা শরীর তখনও থরথর করে কাঁপছে, কিন্তু মালতী দেখতে পায় না। ঠিক তখনই তার ঘরের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে কেউ যেন দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে ভিতরের দিকে তাকিয়ে দেখছে। কি যে হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। গ্রামের 4-4টে ছেলে নিখোঁজ। একটা কথা নিত্যানন্দ খুড়ো, তুমি দেখেছো ওই শিবুর ছেলে ভবানীকে অনেকেই এই গাছের তলায় সন্ধ্যের পরেও দেখেছে, তবে পরে এসে ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরে আসে। আরে সেদিন তো গ্রামের কয়েকজন দেখেছে, ওই যে দুটো ছেলে নিরুদ্দেশ হলো, রামু গয়লার আর জয়ন্ত পণ্ডিতের ছেলে, তাদের সঙ্গে নাকি ভবানীও ছিল এখানে। ব্যাপারটা তো সুবিধের বলে মনে হচ্ছে না। এই ভবানী ছেলেটিকে একটু চোখে চোখে দেখে রাখো তো। তাছাড়া শিবুকে একবার পেলে তাকে আমার কাছে পাঠিও। শিবুর সঙ্গে আমি কিছু কথাও বলতে চাই। আরে শিবুকে আর কোথায় পাবে? সেই ছোড়া তো আর এখন মাঠের কাজে আসে না। কোথায় তাকে সারাদিন কি করে সে কথাও তো কেউই জানে না। নিত্যানন্দ খুড়োর মুখে কেমন যেন একটা চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ঠিক করে নিল সে নিজেই যাবে শিবুর বাড়িতে। সেই মতো দুজন লোককে সঙ্গে নিয়ে লাঠি ঠুক ঠুক করতে করতে সে এগোতে লাগলো শিবুর বাড়ির উদ্দেশ্যে। তখন সূর্য মাথার প্রায় উপরে। কাল রাতে আমি সত্যি সত্যি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিলাম। দেখলাম আমার ভবানীটাকে ওরা। তোমার সব সময় সেই একই কথা, কতবার বলেছি এইসব কিছু হয় না। গ্রামের লোকেরা কাকে না কাকে দেখেছে, আর 4টে ছেলে কোথায় নিখোঁজ হয়ে গেছে, ব্যাস এই নিয়ে শুরু হলো। আরে গ্রামের শেষে সেই বাড়িটাতে যে কিছু নেই। আমি নিজে কিছু একটা বলতে গিয়ে আবার থেমে গেল। সন্ধ্যের অন্ধকার তখন চারপাশে নামতে শুরু করেছে। মালতী ঠিক শিবুর মুখের দিকে তাকিয়ে কঠিন গলায় প্রশ্ন করল, কি করেছো তুমি? কথাটা এড়িয়ে গিয়ে বলল, ভবানী কোথায়? এখনো বাড়ি ফেরেনি? তোমার মতোই তো হয়েছে সে। যতই বলি না কেন যে অন্ধকার নামলে বাড়ি ফিরে আসবি, আমার কথা কোনো দিনও শুনবে না। অন্ধকার হওয়ার পরেই তারপর বাড়ি ফিরবে। এখন তো তার সাথে কথাই বলা যায় না, কোনো কথার উত্তরই দেয় না। কেমন যেন অদ্ভুতভাবে তাকায়। ঠিক আছে, আর নিত্যানন্দ খুড়ো কি বাড়িতে এসেছিল আজ? আজ সকালেই নিত্যানন্দ খুড়ো এসেছিল বাড়িতে। তখন বাড়িতে শিবু কিংবা ভবানী কেউই ছিল না। নিত্যানন্দ খুড়ো মালতীকে দেখতে পেয়ে বলেন, মা, শুনেছি নাকি তোমার ছেলেটা রাতের আধারেও বাইরে থাকে, সন্ধ্যের পরে নাকি বাড়িতে ফিরে আসে। একটু সাবধানে রেখো। গ্রামে যা শুরু হয়েছে তাতে তো বুঝতেই পারছো। আমি তো জানি, কিন্তু আমার কথা তো ওরা শোনেই না। তাছাড়া এই দিন কয়েক ধরে আমার মনটাও ভালো লাগছে না। খারাপ স্বপ্ন দেখছি। তারপরে আরও কত কি যে মনে হচ্ছে। ঠিক তখনই ভবানী বাইরে থেকে ঘরে এসে ঢোকে। নিত্যানন্দ খুড়ো বারান্দার কাছেই দাঁড়িয়েছিল। মালতী খড়ের গাদার কাছে বসে হেলান দিয়ে কথা বলছিল। ভবানীকে দেখেই নিত্যানন্দ খুড়ো কেমন যেন চমকে ওঠে। আর মালতীর মুহূর্তের জন্য মনে হয় যে ভবানী কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। এই তো শোন, খুড়ো কি বলছে। ভবানী কথা শোনার জন্য দাঁড়ায় না, দ্রুত ঘরের ভেতরে ঢুকে যায়। মালতী একটু কৈফিয়তের সুরে খুড়োকে শুনিয়ে বলে, খিদে পেয়েছে মনে হয়, তাই চলে গেল। সারাদিন তো টই করে এখানে ওখানে খালি ঘুরে বেড়ায়। আপনি আসুন না, ঘরে বসুন। কিন্তু নিত্যানন্দ খুড়োর তখন কি যেন হয়ে গেছে। সে আর ঘরে আসে না, এক দৃষ্টে ভবানী চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তারপর কেমন যেন দ্রুতভাবে লাঠি ঠুকতে বেরিয়ে যায় বাড়ির বাইরে। মালতীর মনে পড়ে যায় রাতে সে লাঠি ঠুকতে এগিয়ে আসা বৃদ্ধটার কথা।
ভবানীর মধ্যে পরিবর্তনটা শিবু নিজেও লক্ষ্য করেছিল, কিন্তু মালতী বুঝতে পারেনি তার চারপাশে একটা অদ্ভুত ব্যাপার আস্তে আস্তে ঘিরে ধরতে শুরু করেছে। সেদিন রাতের বেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার পরে সে সত্যি সত্যি দেখতে পায় ভবানী বিছানায় নেই। তাড়াতাড়ি হেরিকেনটা নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে শিবুকে ডাকতে যাবে, এমন সময় শিবুর ঘরের দরজাটা খোলা দেখতে পেয়ে সেই ঘরে উকি দিয়ে মালতীর বুকের ভিতরটা শুকিয়ে যায়। শিবুর বিছানা খালি, সেখানে শিবু নেই। নিত্যানন্দ খুব একা মানুষ। বিছানায় শুয়ে শুয়ে সে ভাবছিল আজ দুপুরের কথা। ভবানীর চোখের দিকে তাকিয়ে তার কি যেন একটা মনে হয়েছিল। অনেক বছর আগে গ্রামে নিবারণ নামে একটা ছেলে মরেছিল। তার আগে তার চোখের দৃষ্টিতে অমন দেখেছিল এই নিত্যানন্দ খুড়ো। কিন্তু অমন কেন? নিত্যানন্দ কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিল না। গ্রামের লোকেরা বলেছে পাশের গ্রামে একটা চোর ওই বাড়িতে ঢুকেছিল, কিন্তু নিত্যানন্দর কেমন যেন মনে হচ্ছে। সন্ধ্যের পর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির মধ্যে মালতী বাইরে বের হতে পারল না। চিৎকার করে কাকে ডাকবে সেটাও বুঝতে পারল না। ঘরের মধ্যে কেউ নেই। ঝমঝমে বৃষ্টির মধ্যেই মালতী ছুটতে ছুটতে বেরিয়ে পড়ল, কিন্তু সে নিজেও জানে না সে কোথায় যাচ্ছে। নিত্যানন্দের বারবার মনে হচ্ছিল কে যেন তাকে ডাকছে। বন্ধ ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে কে যেন দরজার ফাঁক দিয়ে তাকে অনেকক্ষণ ধরে দেখে চলেছে। নিত্যানন্দ বিছানার ওপর উপর হয়ে বসে তাকিয়েই ছিল। ভবানীর কথাটা তার মাথার মধ্যে তখনও ঘুরে ফিরে বেড়াচ্ছে। ভবানী, অনেকেই ভবানীকে ওই বট গাছের তলায় অন্ধকার নামার পরেও দেখেছে। এমনকি যারা হারিয়ে গেছে তাদের সাথে ভবানীকেও অনেকে দেখেছে। তাহলে কি এবার মদন অন্যভাবে ছেলে নিয়ে যাচ্ছে? তাহলে কি মদন ভবানীকে কাজে লাগাতে চাইছে? কথাটা শেষ হলো না, তার আগেই নিত্যানন্দের ঘরের দরজায় একটা ধাক্কা পড়ল। এমন সময় ঝমঝমে বৃষ্টির মধ্যে ঘরের দরজায় ধাক্কা পড়তেই কেমন যেন চমকে উঠেছিল নিত্যানন্দ। ধড়ফড় করে দরজার দিকে তাকিয়ে বলল, এই কে 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 বাইরে? নিত্যানন্দের কথায় কিন্তু বাইরে থেকে কেউ উত্তর দিল না। আবার সেই আগের মতো দরজায় ধাক্কা এবং তার সঙ্গে হাওয়া। জানলার উপরে কেউ যেন একটা ঝাপটা দিল। বিছানার পাশে রাখা হ্যারিকেনটা নিত্যানন্দ ততক্ষণে বাড়িয়ে ফেলেছে। হাতের লাঠিটা এক পাশ থেকে তুলে শক্ত করে ধরেছে। যেই আসুক না কেন, এই লাঠির ঘায়ে তাকে একটা বাড়ি সে মারতে পারবেই। এত রাতে তার বাড়িতে কে আসবে? কিন্তু একটু পরেই বাইরে থেকে শিবুর গলা শোনা গেল। নিত্যানন্দ খুড়ো, তাড়াতাড়ি দরজা খোলো। শিবুর গলাটা শুনে নিত্যানন্দ কেমন যেন অবাক হয়। এত রাতে শিবু তার কাছে কেন এসেছে? সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আজ যখন মালতীর সঙ্গে কথা বলেছিল তখন শিবু এলে তাকে পাঠিয়ে দিতে বলেছিল। তাই বলে এত রাত্রে? নিত্যানন্দ খুড়ো, একটু তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সঙ্গে জরুরি কথা আছে ভবানীর ব্যাপারে। ভবানীর কথা শুনে নিত্যানন্দ আর দেরি করে না, বিছানা থেকে নেমে দরজাটা খুলে ফেলে। সঙ্গে সঙ্গে বৃষ্টির জলের ঝাপটার সঙ্গে একটা ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে এসে ঢোকে। আর ঠিক তখনই শিবু হুড়মুড় করে ঘরের ভেতরে এসে ঢুকে পড়ে। আরে কি হয়েছেটা কি? আর তুই এত রাতে এখানেই বা কেন? এই কি ব্যাপার বল দেখিনি। খুড়ো, আমার মনে হয় আমার ছেলেটার মধ্যে কিছু একটা হয়েছে। আজ রাতে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতেই ওর পিছু পিছু আমি গেলাম, আর তারপর ওই মদনকে আমি দেখতে পেয়েছি। কি বলছিস কি? মদনকে তুই দেখতে পেয়েছিস? এ ব্যাপারটা তো সুবিধার নয়। মদনকে তো তুমি ভালোভাবেই চিনতে, তাই না? আচ্ছা খুড়ো, মদন কিভাবে মরেছিল? বাবা, যতটা জেনেছি আর শুনেছি যে মদনের ওই কিছু একটা রোগ হয়েছিল,
তার জন্যই মদন রাত হলে ঘুমাতে পারতো না, এখানে ওখানে ঘুরে বেড়াতো। আর এই সমস্ত করতে করতেই মাথাটা খারাপ হয়ে যায়। তাই একদিন হঠাৎ করেই নিজের ঘরে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। না হলে এমনভাবে কেউ কি মরতে পারে? মিথ্যে কথা সব। হঠাৎ করে এমন একটা কথা শুনে নিত্যানন্দ চমকে উঠল। দরজাটার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে সেখানে। তার হাতের লাঠি এবং বাইরে ঝড় বৃষ্টির শব্দ পলকে পলকে ঘরে এসে ঢুকছে। কে ওখানে? আমি মদন। মিথ্যে কেন বলছিস? কেন মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, বল বল। তোদের গ্রামের লোকেদের জন্য আমায় মরতে হয়েছে। তোরা আমায় বাঁচতে দিসনি। কি করতাম আমি? হ্যাঁ, কি করতাম? আমি শুধু গ্রামের ছেলে মেয়েদের দেখতে পেলে একটু না হয় তাদের কাছে ডেকে আদর করতাম, তাদের আমার বাড়িতে নিয়ে যেতে চাইতাম, কিন্তু কারো তো কোনো ক্ষতি করিনি কখনো। নিত্যানন্দ দেখতে পেল শিবু কখন যেন অন্ধকারের কাছটায় গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু শিবুর পাশে ওটা কে? ভবানী না? ভবানী কখন ঢুকলো ঘরে? মদন তখনও বলে চলেছে, আমার ছেলে চলে যাওয়ার পরে আমি একা হয়ে গেলাম। আমার ছেলের বউ নাতি কাউকেই দেখতে পাইনি। সেই দুঃখই আমাকে এমন করে দিয়েছিল। গ্রামের লোকেরাও তারপরে আমায় পাগল বলতে শুরু করলো। কোনো ছেলে আমায় দেখলে ছুটে বাড়ির মধ্যে গিয়ে ঢুকে পড়তো। আর গ্রামের লোকেরা কি আমায় কম কথা শুনিয়েছে? জ্বলন্ত কাঠ, ঢিল, এমনকি জুতো পর্যন্ত ছুঁড়ে বেড়েছে। সব সহ্য করেছি আমি, কারণ আমি বাচ্চাদের ভালোবাসতাম। আর তোরা কি করলি? এই শিবু, এসব কি? উত্তর দিন নিত্যানন্দ খুড়ো, কি করেছিলেন আপনি? হ্যাঁ? মদন অদ্ভুতভাবে হাসতে হাসতে ঘরে ঢুকলো। ভবানী ঘরের কোণ থেকে সামনে বেরিয়ে এলো। নিত্যানন্দ অবাক হয়ে দেখল মদন, শিবু আর ভবানী তিনজনেরই চোখের মণি নেই। সেইখানে যেন দুটো কালো গর্ত। নিত্যানন্দের হাতের লাঠিটা ছিটকে পড়ল মাটিতে। সে কেমন ধরা গলায় বলল, আমি গ্রামের লোকেদের বলেছিলাম তোর কাছ থেকে ছেলে মেয়েদের দূরে রাখতে, তার জন্য ওরা তাদের ছেলে মেয়েদের দূরে রেখেছিল। কিন্তু এমন কিছু যে তারা করবে সেটা তো আমি কখনো ভাবতেও পারিনি। আর তার জন্য যে তুই নিজে এমন কাজ করবি সেটাই বা কে ভাবতে পেরেছিল বল দেখিনি? গ্রামের সবাই এক সময় আমাকে ভালোবাসতো, অথচ আমার ছেলে চলে যাওয়ার পর থেকে গ্রামের সকলে আমায় এক ঘরে করে দিল, যেন তোমার পাশের এই বাড়িটার কাছে কেউই যেত না। আর আমি সারাদিন ওখানে একা একাই থাকতাম। কি করতাম, কি খেতাম তা কেউই জানে না। কদিন না খেয়ে কাটিয়েছি, তাই আমার শরীরটা আমার কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও তোরা সবাই মিলে যেদিন রাতের বেলা আমার বাড়ি গিয়ে আমায় শাসিয়ে এলি, সেটা আর আমি সহ্য করতে পারলাম না। তাই সেদিনই নিজের হাতে মুঠি দিয়ে নিজের গলা কেটে ফেললাম। কিন্তু আমি আবার ফিরে এসেছি। যখনই আমার বাড়িতে কেউ যায় তখনই আমি আবার ফিরে আসি। কিন্তু তোর বাড়িতে তো সেই চোর গিয়েছিল, আর তারপরেই তো। তোরা ভুল করেছিস। সেই চোরকে আমি কিছুই করতে পারিনি। তার কাছে একটা তাবিজ ছিল, তাই সে আমার ঘর থেকে পালিয়ে বাঁচতে পেরেছে। কিন্তু তোরা সবাই ভুল ভেবেছিলি। তারপরেই শিবু আমার বাড়িতে গেছিল। অন্যায়ের শাস্তি তো সবার হবে নিত্যানন্দ খুড়ো। এই গ্রামের সবাই শাস্তি পাবে। ঠিক তখনই ভবানী সামনে বেরিয়ে এলো। ভবানীর দুটো হাত এগিয়ে গেল নিত্যানন্দের গলার দিকে। ভয়ে আতঙ্কে নিত্যানন্দ কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। তাই ভবানীর দুটো শক্ত হাতের চাপে তার জিভটা বেরিয়ে এলো। তার গলার পাশ থেকে রক্ত বেরিয়ে এসে সাদা দাড়ির উপরে পড়তে লাগলো। নিত্যানন্দ কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে কোনো কথাই শুনতে চাইছিল না। শিবু, মদন আর ভবানী মিলে তার শরীরটাকে একভাবে দেখতে লাগলো। আর ঠিক তখনই খোলা দরজার ওপাশে এসে দাঁড়ালো মালতী।
ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের অল্প আলোয় ঘরের ভিতরে এই দৃশ্যটা দেখে তার রক্ত যেন জল হয়ে গেল। সে আর সেখানে দাঁড়ালো না, চিৎকার করতে করতে ছুটতে লাগলো সেই বাড়ির উঠোন থেকে রাস্তার দিকে, কিন্তু পালাতে পারল না। জলের মধ্যে পিছল খেয়ে ছিটকে গিয়ে পড়লো মাটির ওপরে। কোনো রকমে মাটির ওপর উঠে বসে পিছনে তাকাতেই দেখতে পেল একটা বুড়ো লাঠি ঠুক ঠুক করতে করতে তার দিকে এগিয়ে আসছে একটু একটু করে। মালতী চিৎকার করতে গেল, তার আগেই মনে হলো তার পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। মালতী কান্না ভেজা গলায় বলল, ভবানী, ভবানী, আমার বাচ্চা। ভবানী এগিয়ে গেল। মালতী তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু বুঝতে পারল ভবানী তাকে জড়িয়ে ধরছে না, তার গলাটা নিজের শক্ত হাতে চেপে ধরতে শুরু করেছে। মালতীর দুই চোখের কোণ বেয়ে বেরিয়ে এলো ফোঁটা ফোঁটা জল। আর ঠিক তখনই খুক খুক করে কেশে মদন বলল, দুটো হয়েছে, চল, এখন আরো অনেক বাকি আছে। বৃষ্টির মধ্যে দুটো মৃতদেহ ফেলে রেখে ওরা এগোতে লাগলো গ্রামের দিকে। শেষ হলো সত্য ঘটনার অবলম্বনে সুকান্ত দাসের কলমে গ্রামের শেষের বাড়িটা। আজকে গল্প পাঠে মিমু, অন্যান্য চরিত্রে মৌমিতা, সৌরভ, শুভ, নীল, বুবাই, মিমু। এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো আমরা কিন্তু তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই ব্যাক করি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, এটা হচ্ছে হানাবাড়ির জন্মদিন মাস। এই দিনেই হানাবাড়িতে প্রথম গল্প পড়েছিল। তো এই হানাবাড়িতে বার্থডে স্পেশাল উপলক্ষে তোমাদের সামনে আসতে চলেছে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু গল্প। হ্যাঁ, মাস জুড়ে থাকবে ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প। আর তার সাথে হানাবাড়ির বার্থডে স্পেশাল উপলক্ষে আনতে চলেছে অভিক অর্জুন দত্তের একটি ভয়ঙ্কর ভৌতিক উপন্যাস, যার নাম কাল রাত্রি। আসছে খুব তাড়াতাড়ি, চোখ রেখো হানাবাড়ির ইউটিউব চ্যানেলে। তাহলে বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।